আজকে আমরা এবিটি এর সেট নাম্বার 4 পেজ নাম্বার 127 ইংরেজির প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে আমি সিন থেকে আসা প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তারপর আনসিনের টেক্সটের লাইন বা লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করে দেব, তোমাদেরকে বুঝিয়ে দিব। আমি লক্ষ্য করেছি তোমরা কিন্তু অনেকেই আনসিনকে গুরুত্ব দিচ্ছে না। মনে রেখো সিন তো তোমাদের টেক্সট বই থেকেই থাকবে, আনসিন সম্পূর্ণ বাইরে থেকে থাকবে। ওই জন্য আনসিনের নিয়মিত প্র্যাকটিস করা উচিত, কারণ আনসিন থেকে 28 নম্বরের প্রশ্ন থাকবে, অর্থাৎ তোমাদের 90 নম্বরের পরীক্ষার 1/3 প্রায় 1/3 কিন্তু আনসিন থেকেই থাকবে। ওই জন্য আনসিনকে যথেষ্ট গুরুত্ব দিয়ে টেক্সটটাকে ভালো করে পড়ে বুঝিয়ে শব্দগুলির মানে জেনে তারপরে প্রশ্ন উত্তর করতে হয়। তারপর গ্রামার এন্ড ভোকাবুলারি নিয়ে আলোচনা করব এবং সবশেষে অবশ্যই রাইটিং স্কিলের প্রশ্ন এবং তার উত্তর তোমাদের সামনে আলোচনা করব। রাইট, তাহলে চলো শুরু করা যাক। লক্ষ্য করো প্রথমে কম্প্রিহেনশন সিন। এটা আমাদের ক্যাট থেকে নেওয়া হয়েছে, যদিও ক্যাট 2025 সালে চলে এসেছে, তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। তাহলে এই হচ্ছে তোমাদের সামনে টেক্সট। আমি আর টেক্সট নিয়ে আলোচনা করছি না, টেক্সট তোমাদের পড়াই আছে। চলো সব প্রশ্ন উত্তর। প্রথমে গল্প থেকে 5টি মাল্টিপল চয়েস। লক্ষ্য করো প্রথম প্রশ্ন, দ্য ক্যাট অ্যাপিয়ার্স হোয়েন দ্য ফ্যামিলি মেম্বার সিট ডাউন টু। বিড়াল উপস্থিত হয় যখন পরিবারের সদস্যরা বসে কিসের জন্য? তাহলে হ্যাভ টি, চা পান করার জন্য। এখানে হ্যাভ মানে পান করা। নেক্সট, দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট টুয়ার্ডস এনি গেস্ট ইজ। যে কোনো অতিথির প্রতি বিড়ালের যে আচরণ সেটি হয় কেমন? তাহলে অপশন 3 উইল বি দ্য অ্যান্সার, কর্টিয়াস এবং পোলাইট, ভদ্র এবং নম্র। নেক্সট, উইথ দ্য স্ট্রোকস অফ দ্য গেস্ট। অতিথির আদরে বা মৃদু আঘাতে দ্য ক্যাট সুন গেটস। বিড়াল দ্রুত হয়ে যায়, কি হয়ে যায়? তাহলে এটাও 3 নম্বর, টায়ার্ড, ক্লান্ত হয়ে যায়। নেক্সট, অন বিইং র্যাগড ইন দ্য লেগ। পায়ে আঁচড় খাওয়ার পর দ্য গেস্ট অ্যাকচুয়ালি ওয়ান্টস টু। অতিথি আসলে চায় যে, কি করতে চায়? তাহলে কিক দ্য ক্যাট, বিড়ালটিকে লাত মারতে চায়। নেক্সট, দ্য ক্যাট রিসিভস দ্য বিট অফ ফুড। বিড়াল খাবারটা গ্রহণ করে বা খাবারটা নেয় কিভাবে? তাহলে এটাও 3 নম্বরের উত্তর, কেয়ারফুলি, খুব যত্ন সহকারে। অথবা যদি কসাসলি থাকতো তাহলে কসাসলি অ্যান্সার হতো, সাবধানে। হয়ে গেল। তাহলে এই ছিল আমাদের মাল্টিপল চয়েস। চলো এবার লক্ষ্য করো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। উপরে যে টেক্সটটা দেওয়া ছিল ওই টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের এই লাইনগুলি পূরণ করতে হবে। এটা তোমাদেরকে আমি অনেকবার বুঝিয়েছি যে এখানে কিন্তু লাইন কোট করতে বলেনি, মানে লাইন কপি করতে বলেনি। এই বাক্যটিকে পূর্ণ করার জন্য উপর থেকে তথ্য নিয়ে আমাদের এখানে কিছু শব্দ ব্যবহার করতে হবে। তাতে যদি সরাসরি মিলে যায় তাহলে উপর থেকে কপি করতে পারো, আর যদি সরাসরি না মিলে তাহলে উপর থেকে তথ্য নিয়ে তোমাকে নিজে বাক্যটাকে বানাতে হবে। চলো লক্ষ্য করো, 1 নম্বর আছে টু গেট হিজ শেয়ার। তার অংশ বা তার ভাগ নেওয়ার জন্য দিয়ে শূন্যস্থান। তাহলে আমরা কি লিখবো? দ্য ক্যাট অ্যাপিয়ার্স ওয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি। হয়ে গেল। নেক্সট, দ্য গেস্ট হ্যাজ দ্য পসিবিলিটি অফ গেটিং। তাহলে এখানে আমরা লিখবো দ্য বেস্ট ফুড অফ হার্ট। নেক্সট, ইনস্টেড অফ শোয়িং হিজ অ্যাঙ্গার। তার ক্রোধ দেখানোর পরিবর্তে দ্য গেস্ট প্রিটেন্ডস দ্যাট। প্রিটেন্ড মানে ভান করা, অতিথি ভান করে যে। তাহলে আমরা উত্তর লিখবো হি ইজ অ্যামিউজড, আর তিনি আনন্দিত। এবারে চলে আসুন নেক্সট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে লক্ষ্য করো দুটো বক্স দেওয়া আছে, একদিকে স্টেটমেন্ট আর একদিকে রিজন। তাহলে আমরা প্রথম প্রশ্ন দেখো, স্টেটমেন্টে লেখা আছে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট। বিড়াল বিশেষভাবে নম্র বা ভদ্রতা দেখায় অতিথিদের প্রতি। তাহলে আমরা রিজনে লিখবো বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট ফুড। কারণ অতিথিকে সব থেকে ভালো খাবারটা দেওয়া হয়। আচ্ছা, 2 নম্বরে দেখো, রিজনের যে ঘরে লেখা আছে দ্য গেস্ট হ্যাজ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন হিজ আইজ। অতিথির চোখে ক্রোধ এবং যন্ত্রণার অশ্রু আছে। তাহলে আমরা স্টেটমেন্টের ঘরে লিখবো দ্য ক্যাট র্যাগড হিজ লেগ উইথ ইটস ক্লজ। হয়ে গেল। তাহলে এই ছিল আমাদের সিন গল্প থেকে প্রশ্ন। এবার চলে এসো কবিতা। লক্ষ্য করো টেক্সট, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল, এটা ফেবেল থেকে নেওয়া হয়েছে। আমি আর টেক্সট পড়ছি না, টেক্সট তোমাদের পড়া আছে। চলে এসো প্রশ্ন উত্তর। তাহলে কবিতা থেকে প্রথমে 4টি মাল্টিপল চয়েস থাকবে। লক্ষ্য করো প্রথম প্রশ্ন, দ্য ওয়ার্ড স্প্রাই মিনস। স্প্রাই শব্দটির অর্থ কি? অপশন সি উইল বি দ্য অ্যান্সার, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। নেক্সট, অ্যাবাউট দ্য জাইগেন্টিক সাইজ অফ দ্য মাউন্টেন। পর্বতের সেই বিশাল আকৃতির জন্য বা আকৃতির প্রতি দ্য স্কুইরাল হ্যাজ, কাঠবিড়ালির আছে, কি আছে কাঠবিড়ালির? নো ডাউট, কোনো সন্দেহ নেই। মানে পর্বত যে বিশাল আকার এ বিষয়ে কাঠবিড়ালির কোনো সন্দেহ নেই। নেক্সট, দ্য মাউন্টেন, পর্বত। তাহলে এখানে অপশনগুলি লক্ষ্য করো, অপশন সি উইল বি দ্য অ্যান্সার, মক্স অ্যাট দ্য স্কুইরাল। কাঠবিড়ালিকে দেখে বিদ্রুপ করেছিল বা ঠাট্টা করেছিল। মক মানে বিদ্রুপ করা বা ঠাট্টা করা। নেক্সট, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার আর কম্বাইন্ড টুগেদার টু মেক আপ। তাহলে সব ধরনের জিনিস এবং আবহাওয়া একত্রে নিতে হবে বা একত্র ধরতে হবে, টু মেক আপ, তৈরি করতে। কি তৈরি করতে? আ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার, একটি বছর এবং একটি জগৎ তৈরি করতে। তাহলে এই হচ্ছে মাল্টিপল চয়েস। এবার নেক্সট কোশ্চেন লক্ষ্য করো, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এই পরবর্তী প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াট ইজ দ্য অপিনিয়ন অফ দ্য স্কুইরাল অ্যাবাউট ইটসেলফ অ্যান্ড দ্য মাউন্টেন। যে কাঠবিড়ালির নিজের সম্পর্কে এবং পর্বত সম্পর্কে মতামত কি? তাহলে আমরা উত্তরে কি লিখবো? দ্য স্কুইরাল সেজ,
কাঠবিড়ালি বলে যে ইট ইজ স্মল বাট অ্যাক্টিভ, এটি ছোট্ট কিন্তু সক্রিয়। অ্যান্ড দ্য মাউন্টেন ইজ বিগ বাট নট লাইভলি, পর্বত বড় কিন্তু সেটা নিশ্চল। বোথ হ্যাভ দেয়ার ওন প্লেস এন্ড ইম্পর্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড, উভয়ের নিজস্ব নিজস্ব স্থান এবং গুরুত্ব আছে এই জগতে। নেক্সট কোশ্চেন, হাউ ডু ট্যালেন্টস ডিফার, কি মেধা কিভাবে ভিন্ন ভিন্ন হয়? তো দেখো, ট্যালেন্টস ডিফার বিকজ এভরি ক্রিয়েচার হ্যাজ ইউনিক এবিলিটিস, যে মেধা ভিন্ন ভিন্ন কারণ প্রত্যেক সৃষ্টির প্রত্যেক প্রাণীর একটি নিজস্ব ক্ষমতা বা এবিলিটি আছে। দ্য স্কুইরাল ক্যান নট ক্যারি ফরেস্ট, যেমন কাঠবিড়ালি বনভূমিকে বহন করতে পারে না। অ্যান্ড দ্য মাউন্টেন ক্যান নট ক্র্যাক নাটস, আবার পর্বত বাদাম ভাঙতে পারে না। ইচ ইজ ইউজফুল ইন ইটস ওন ওয়ে, প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। হয়ে গেল। এবারে লক্ষ্য করো আনসিন, আমি টেক্সটটাকে একদম লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড ভালোভাবে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। একবার টেক্সটটাকে ভালো করে দেখো, বুঝো, তারপরে প্রশ্ন উত্তর করবে। আনসিন দেখাটা খুবই জরুরি, এটা আমি তোমাদের বারবার বলছি, আর নাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে বুঝতে পারবে। লক্ষ্য করো, লক্ষ্য করো, দ্য লাস্ট মাইগ্রেশন, অ্যান অ্যাওয়ার্ড উইনিং শর্ট ফিল্ম বাই মাইক পান্ডে। দ্য লাস্ট মাইগ্রেশন মাইক পান্ডের একটি পুরস্কারপ্রাপ্ত স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ফেমাসলি ডেপিক্টেড দ্য জার্নি অফ এলিফ্যান্টস ফ্রম বিহার টু ছত্তিশগড়। বলছে বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত হাতিদের যাত্রাপথকে চিত্রিত করেছিল। ফেমাসলি ডেপিক্টেড, ডেপিক্টেড মানে চিত্রিত করা, আন্ডারলাইন করে রাখতে পারো। আমি তোমাদের বলেছি আনসিন পড়ার সময় প্রথমবারই যত গুরুত্বপূর্ণ শব্দ পাবে বা অপরিচিত শব্দ পাবে, যত নাম, সংখ্যা, তারিখ পাবে, এগুলিকে আন্ডারলাইন করে রাখতে হবে, তাহলে পরে উত্তর করার সময় আমাদের এগুলি কাজে লাগবে। নেক্সট, ব্রেভিং দ্য ফরেস্ট ফায়ার অ্যান্ড হিউম্যান ইন্টারফারেন্স অ্যালং দ্য ওয়ে, যেখানে তারা পথিমধ্যে বন অগ্নি ও মানুষের হস্তক্ষেপকে সাহসের সঙ্গে মোকাবিলা করেছিল। দেখো, ডেপিক্টেড মানে চিত্রিত করেছিল, ব্রেভিং মানে সাহসের সঙ্গে মোকাবিলা করা, ফরেস্ট ফায়ার মানে বন অগ্নি, আর হিউম্যান ইন্টারফারেন্স মানে মানুষের হস্তক্ষেপ। ইন্টারফারেন্স, ইন্টারফেয়ার থেকে এসছে হস্তক্ষেপ। নেক্সট, 3 decades লেটার, 3 দশক পর, ডিকেড মানে দশক, মানে 10 বছরের একটা সময়ের পরিধিকে ডিকেড বলে। আ ফার মোর ট্রাজিক রিয়ালিটি ইজ আনফোল্ডিং ইন ছত্তিশগড়, ছত্তিশগড়ে আরো ভয়াবহ এক বাস্তবতা উন্মোচিত হচ্ছে। ট্রাজিক রিয়ালিটি মানে ভয়াবহ বাস্তবতা, আনফোল্ডিং মানে প্রকাশ পাচ্ছে বা উন্মোচিত হচ্ছে। নেক্সট, অ্যাজ দ্য ফরেস্টেড রিজিয়নস অফ দ্য স্টেট, রাজ্যের বনাঞ্চলগুলি সাকাম টু দ্য অনগোয়িং পুশ ফর মাইনিং অ্যান্ড লার্জ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস, যখন ক্রমাগত খনি এবং বৃহৎ অবকাঠামো প্রকল্পের চাপের কাছে নতি স্বীকার করছে, এলিফ্যান্টস ফাইন্ড দেমসেলস ফোর্সড আউট অফ দেয়ার ন্যাচারাল হ্যাবিটেটস, তখন হাতিরা নিজেদের প্রাকৃতিক আবাসস্থল থেকে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছে। সাকাম খুবই গুরুত্বপূর্ণ শব্দ, অবশ্যই আন্ডারলাইন করে রাখো। তোমরা দেখো আমি কিন্তু গুরুত্বপূর্ণ সংখ্যা, নাম, শব্দ এগুলো কিন্তু হাইলাইট করে দিয়েছি, হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে সাকাম মানে নতি স্বীকার করা বা হার মানা, অনগোয়িং পুশ মানে চলমান চাপ, আর ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামো, আর প্রজেক্ট মানে প্রকল্প, আর ন্যাচারাল হ্যাবিটেটস মানে প্রাকৃতিক আবাসস্থল। হ্যাবিটেট আবাসস্থল বা বাসস্থান। নেক্সট, দিস হ্যাজ রেজাল্টেড ইন এলিফ্যান্টস ভেঞ্চারিং ইনটু হিউম্যান সেটেলমেন্টস, এর ফলস্বরূপ হাতিরা মানুষের বসতিতে ঢুকে পড়ছে। অ্যান্ড ইভেন মাইগ্রেটিং টু নেবারিং স্টেটস, এবং এমনকি পার্শ্ববর্তী রাজ্যগুলোতেও ঢুকে পড়ছে। রেজাল্টেড ইন মানে ফলস্বরূপ, ভেঞ্চারিং মানে ঝুঁকি নিয়ে প্রবেশ করা, হিউম্যান সেটেলমেন্টস মানে মানুষের বস্তি, আর মাইগ্রেটিং মানে হচ্ছে অভিবাসিত হওয়া। নেক্সট, আ ডাইরেক্ট ফল আউট অফ দিস ক্রাইসিস ইজ এসকেলেটিং হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট, এই সংকটের সরাসরি পরিণতি হলো ক্রমবর্ধমান মানুষ হাতি সংঘাত। In a region where Tuskers and tribal people have coexisted peacefully for centuries, সেই অঞ্চলে যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁতাল হাতি ও আদিবাসী মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। ডাইরেক্ট ফল আউট মানে সরাসরি পরিণতি, ফল আউট মানে পরিণতি, এসকেলেটিং মানে বাড়ছে বা তীব্র হচ্ছে, কোএক্সিস্টেড, কোএক্সিস্ট মানে হচ্ছে সহাবস্থান করা বা পাশাপাশি অবস্থান করা, আর টাস্কার্স মানে হচ্ছে দাঁতাল হাতি। হ্যালো। নেক্সট, অ্যাকর্ডিং টু ছত্তিশগড় ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট, ছত্তিশগড় বন ও জলবায়ু পরিবর্তন বিভাগ অনুযায়ী দ্য স্টেট হ্যাজ উইটনেসড ওভার 80% ডেথস ইন দ্য পাস্ট 6 ইয়ার্স, গত 6 বছরে রাজ্যে 80% বেশি হাতির মৃত্যু ঘটেছে। উইটনেসড প্রত্যক্ষ করা। নেক্সট, as many as 13 deaths due to electrocution were reported in 2024 alone, শুধুমাত্র 2024 সালেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 13টি হাতির মৃত্যুর ঘটনা রিপোর্ট হয়েছে। ইলেকট্রোকিউশন বিদ্যুৎস্পৃষ্ট হওয়া। নেক্সট, দ্য স্টেট ইজ হোম টু অনলি 1% অফ ইন্ডিয়াজ এলিফ্যান্ট পপুলেশন, সারা ভারতের হাতির মোট সংখ্যার মাত্র 1% ছত্তিশগড়ে বাস করে। নেক্সট, মিতু গুপ্তা, a member of the state wildlife board, said that
রাষ্ট্রীয় বন্যপ্রাণী বোর্ডের সদস্য মিতু গুপ্তা বলেছেন যে দ্য কারেন্ট ক্রাইসিস ইজ চিফলি বিকজ অফ দ্য ফ্র্যাগমেন্টেশন অফ এলিফ্যান্ট হ্যাবিটেটস। বর্তমান সংকটের প্রধান কারণ হলো হাতির আবাসস্থলে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। ওভিং টু মাইনিং অ্যান্ড লাইনার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, খনি কার্যক্রম ও সরল রেখা ভিত্তিক উন্নয়ন প্রকল্পের ফলে। আচ্ছা, ফ্র্যাগমেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ শব্দ, আন্ডারলাইন করে রাখতে পারো। খণ্ডিত হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া। ওভিং টু মানে কারণে, আর আর লাইনার ডেভেলপমেন্ট মানে হচ্ছে সরল রৈখিক উন্নয়ন, যেমন ধরো রাস্তা, রেল লাইন তৈরি করা ইত্যাদি। বোঝা গেল? নেক্সট, দেয়ার ইজ এ ল্যাক অফ প্রপার সায়েন্টিফিক ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট, সি সেইড। তিনি বলেন সঠিক বৈজ্ঞানিক বন্যপ্রাণী ব্যবস্থাপনার অভাব রয়েছে। অ্যাডিং দ্যাট, আরও যোগ করেন যে পলিটিক্যাল উইল ফেভার দ্য এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্সেস ওভার ওয়াইল্ড লাইফ কনজারভেশন। রাজনৈতিক সদিচ্ছা বন্যপ্রাণী সংরক্ষণের চেয়ে প্রাকৃতিক সম্পদের শোষণকেই বেশি প্রাধান্য দেয়। লক্ষ্য করো, পলিটিক্যাল উইল মানে রাজনৈতিক সদিচ্ছা, ল্যাক মানে অভাব, সায়েন্টিফিক ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট মানে বৈজ্ঞানিক বন্যপ্রাণী ব্যবস্থাপনা, আর এক্সপ্লয়টেশন মানে শোষণ, আর কনজারভেশন মানে সংরক্ষণ। এই হচ্ছে আমাদের আনসিন। চলো এবার দেখে নিই যে এই আনসিন থেকে আমাদের কি কি প্রশ্ন এসছে। লক্ষ্য করো প্রথমে আনসিন থেকে 6টি মাল্টিপল চয়েস। প্রথম প্রশ্ন, এলিফ্যান্টস ইন ছত্তিশগড় আর ফোর্সড আউট অফ দ্য ফরেস্ট ডিউ টু। ছত্তিশগড়ে হাতিরা বাধ্য হয়েছে বেরিয়ে আসতে বা বেরিয়ে যেতে কারণে, ডিউ টু মানে হচ্ছে কারণে। তাহলে অপশন এ উইল বি দ্য অ্যান্সার, লার্জ স্কেল মাইনিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ইন ফরেস্ট রিজিয়ন। নেক্সট, দ্য লাস্ট মাইগ্রেশন ইজ দ্য লাস্ট মাইগ্রেশন এটি হচ্ছে একটি শর্ট ফিল্ম, একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমা বা ফিল্ম। নেক্সট, ইন 2024 দ্য নাম্বার অফ এলিফ্যান্টস ডাইড ডিউ টু ইলেকট্রোকিউশন ওয়ার। 2024 সালে বিদ্যুৎপৃষ্ট হয়ে যে সংখ্যাটা হাতি মারা গেছে সেটি হচ্ছে 13, এটা হবে অ্যান্সার। নেক্সট, আউট অফ ইন্ডিয়াজ টোটাল এলিফ্যান্ট পপুলেশন, ভারতের মোট হাতির সংখ্যার ছত্তিশগড়ে আছে 1%। Next, Chhattisgarh Forest and Climate Change Department informs the number of elephants died in the last 6 years is 80 হবে না, ওখানে 80% ছিল, রাইট? 80 নয় কিন্তু, আবার এটা ভুল বুঝে না। 13 এটাও হবে না, 303 এটাও হবে না। তাহলে অপশন ডি উইল বি দ্য অ্যান্সার, নান অফ দ্য অ্যাবভ, উপরের কোনোটাই নয়। এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্সেস ইজ অফেন কজড বাই, তাহলে এটা হবে পলিটিক্যাল লিডার্স মানে প্রাকৃতিক উৎস বা প্রাকৃতিক সম্পদের শোষণ প্রায় ঘটে থাকে যে কারণে, তাহলে এটা হবে পলিটিক্যাল লিডার্স। তাহলে এই হচ্ছে 6টি মাল্টিপল চয়েস। এবার চলো নেক্সট কোশ্চেন। এখানে আমি আর কোশ্চেন পড়ছি না, এখানে বিবৃতি দেওয়া থাকবে, 3টা বিবৃতি দেওয়া থাকবে, যদিও এখানে ভুল করে 4টা দেওয়া আছে, কিন্তু জেনারেলি মাধ্যমিকে 3টা থাকে। ওই বিবৃতিগুলি উপরের অনুচ্ছেদ অনুযায়ী, উপরের প্যাসেজ বা টেক্সট অনুযায়ী ঠিক না ভুল সেটা আমাদের বলতে হবে, এবং উপরের টেক্সট থেকে লাইন কোট করে প্রমাণ করতে হবে যে ওটা কেন ঠিক বা কেন ভুল। বোঝা গেল? যেমন লক্ষ্য করে 1 নম্বর কোশ্চেন, ফ্রম ওল্ড এজ, প্রাচীন কাল থেকেই বা আগে থেকেই, ট্রাইবাল পিপুল অ্যান্ড টাস্কার্স হ্যাভ বিন লিভিং টুগেদার ইন দিস রিজিয়ন, একত্রে বসবাস করছে এই এলাকায়। তাহলে ট্রু এটা। সাপোর্টিং লাইন কি দিব আমরা? এই যে দেখতেই পাচ্ছ, ইন এ রিজিয়ন ওয়্যার টাস্কার্স অ্যান্ড ট্রাইবাল পিপুল হ্যাভ কোএক্সিস্টেড পিসফুলি ফর সেঞ্চুরিজ। এই লাইনটা তাহলে আমরা প্রমাণ করলাম যে যেটা বলা আছে বিবৃতি ওটা সঠিক। নেক্সট, মাইক পান্ডে ওয়াজ এ মেম্বার অফ দ্য স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড। তাহলে মাইক পান্ডে ছিল না, মিতু গুপ্তা ওখানে পেয়েছি আমরা, তাই না? তাহলে এটা ফলস হবে। আর মিতু গুপ্তা আ মেম্বার অফ দ্য স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড, এটা হবে সাপোর্টিং লাইন। নেক্সট, the elephants as depicted in the last migration did not care wildlife and other human resistance while making their journey। বলছে যে দ্য লাস্ট মাইগ্রেশন সিনেমাটিতে যেভাবে চিত্রিত করা হয়েছে যে হাতিরা বন্যপ্রাণী এবং মানুষের প্রতিরোধকে কোনো রকম গুরুত্ব দেয়নি। তাহলে ওখানে বন্যপ্রাণী আর মানুষের গুরুত্ব ছিল না, ওখানে ফরেস্ট ফায়ার কথাটা বলা হয়েছিল। তাহলে সাপোর্টিং লাইন দিব আমরা, এটা ফলস হবে। আর সাপোর্টিং লাইন হবে ব্রেভিং দ্য ফরেস্ট ফায়ার অ্যান্ড হিউম্যান ইন্টারফারেন্স অ্যালং দ্য ওয়ে, এটা হবে সাপোর্টিং লাইন। নেক্সট 4 নম্বর, যদি মাধ্যমিকে 3টাই থাকে কিন্তু এখানে 4টা দেওয়া আছে, লক্ষ্য করো। দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য প্রেডিকামেন্ট অফ এলিফ্যান্টস ইন বিহার। যে এই বিবৃতিটি মানে উপরের যে প্যাসেজটি, এটি প্রেডিকামেন্ট মানে দুরবস্থা, হাতির দুরবস্থা বর্ণনা করেছে ইন বিহার, বিহারে। সবই ঠিক ছিল কিন্তু লাস্টে বিহারে সে গোলমাল করে দিয়েছে। বিহারে নয়, ছত্তিশগড়ে হবে। তাহলে এটাও ফলস। আর সাপোর্টিং লাইন দিব আমরা, আ ফার মোর ট্রাজিক রিয়ালিটি ইজ আনফোল্ডিং ইন ছত্তিশগড়। হয়ে গেল। নেক্সট, এবার প্রশ্ন উত্তর 4টা থাকে কিন্তু এখানে 3টা দিয়েছে, লক্ষ্য করো। হোয়াই ডিড দ্য এলিফ্যান্টস এন্টার ইনটু হিউম্যান টেরিটরি, কেন হাতিগুলি জনবসতি এলাকায় প্রবেশ করছে? তাহলে আমরা উত্তরে লিখবো এলিফ্যান্টস। আচ্ছা, ভালো লাগছে তোমাদের?
ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দাও, যারা এখনো লাইক করনি লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, তারাও বিষয়টি জানতে পারো। আর তোমরা আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। আর তোমাদের যদি এবিটি এর আরো অন্যান্য সেটগুলি প্র্যাকটিস করতে হয়, তাহলে আমার এই চ্যানেলে এবিটিএ বলে একটা প্লেলিস্ট আছে, এবিটিএ ইংলিশ ক্লাস 10। তোমরা ওই প্লেলিস্টে গিয়ে তোমাদের প্রয়োজনীয় সব ভিডিওগুলি দেখে নিতে পারো। আর তোমাদের যদি শুধু গ্রামার প্র্যাকটিস করতে হয়, তাহলে এবিটি এর টোটাল ইংরেজি সেটগুলির গ্রামার নিয়ে আমি একটা শুধু সেপারেট ক্লাস পোস্ট করেছি, যেখানে আমি শুধু গ্রামার পোর্শনটা নিয়ে আলোচনা করেছি। প্রত্যেকটি সেটের তোমরা ওই এবিটিএ প্লেলিস্টে যাও, ওখানে গিয়ে ওই ভিডিওটিকে খুঁজে বের করো, আর ওখানে দেখে তোমরা গ্রামারগুলো অনুশীলন করতে পারো। বুঝাতে পারলাম? আর যদি রাইটিং স্কিল দেখতে হয়, তাহলে এই চ্যানেলের প্লে লিস্টে রাইটিং স্কিল বলে একটা প্লে লিস্ট আছে। তোমরা ওই প্লে লিস্টে গিয়ে রাইটিং স্কিলের বাকি ক্লাসগুলি, যেমন স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, নোটিস রাইটিং, সব কিছু আলোচনা করা আছে। হাজার হাজার ছাত্রছাত্রী ওখানে যাচ্ছে আর ওগুলো দেখে উপকৃত হচ্ছে। তো তোমরা কিসের অপেক্ষা করছো? ওখানে যাও আর ওই ভিডিওগুলি দেখো। ঠিক, চলো নেক্সট। তাহলে আমরা 1 নম্বর উত্তর কি লিখলাম, যে এলিফ্যান্টস এন্টার্ড হিউম্যান টেরিটরি বিকজ মাইনিং অ্যান্ড লার্জ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস ফোর্সড দেম আউট অফ দেয়ার ন্যাচারাল ফরেস্ট হ্যাবিটেটস। যে এলিফ্যান্টস এন্টার্ড হিউম্যান টেরিটরি, যে হাতিগুলি জনবস্তিপূর্ণ এলাকায় প্রবেশ করে যাচ্ছে, বিকজ মাইনিং মানে এই যে খনির কাজ বা খনন কাজ, অ্যান্ড লার্জ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট এবং বড় বড় অবকাঠামোর যে প্রকল্পগুলি, ফোর্স দেম আউট তাদেরকে বাধ্য করেছে বেরিয়ে যেতে দেয়ার ন্যাচারাল ফরেস্ট হ্যাবিটেট, তাদের যে স্বাভাবিক বা প্রাকৃতিক বাসস্থান, বনভূমির বাসস্থান, সেখান থেকে। নেক্সট, ওয়াই, নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য লাস্ট মাইগ্রেশন ডেলিনেট? ডেলিনেট মানে হচ্ছে ডেপিক্টেড, মানে বর্ণনা করা, চিত্রিত করা। তাহলে দ্য লাস্ট মাইগ্রেশন ডেলিনেটেড বা ডেপিক্টেড দ্য জার্নি অফ এলিফ্যান্টস ফ্রম বিহার টু ছত্তিশগড়, ব্রেভিং ফরেস্ট ফায়ার্স অ্যান্ড হিউম্যান ইন্টারফারেন্স। হয়ে গেল। নেক্সট কোশ্চেন, হোয়াট অ্যাকর্ডিং টু মিতু গুপ্তা ইজ দ্য কজ অফ হিউম্যান এলিফ্যান্ট ক্ল্যাশ ইন দ্য স্টেট? যে মিতু গুপ্তার মতে এই মানুষ আর হাতির যে দ্বন্দ্ব, এর কারণটা কি? তাহলে অ্যাকর্ডিং টু মিতু গুপ্তা, দ্য কনফ্লিক্ট ইজ ডিউ টু ফ্র্যাগমেন্টেশন অফ হ্যাবিটেন্টস caused by mining and development activities and lack of scientific wildlife management. হয়ে গেল। তাহলে এই ছিল আনসার থেকে প্রশ্ন এবং উত্তর। লক্ষ্য করো সেট নাম্বার 4 পেজ নাম্বার 130। আচ্ছা, প্রথমে ভার্ব ফর্ম লক্ষ্য করো, এজ সাইরেন্স। আচ্ছা, কি বলেছি আমরা? ভার্ব ফর্মে অ্যান্সার করার আগে পুরো বাক্যটা একবার পড়ে নিতে হবে, দিয়ে কোথাও না কোথাও হিন্টস দেওয়া থাকবে, আমাদের বুঝতে হবে কোন টেন্সে আছে এবং ওই টেন্স অনুসারে উত্তর করতে হবে। A sirens was have echoed across the national capital. Emergency response teams dash into action. তাহলে বুঝাই যাচ্ছে। আর লাস্টে লক্ষ্য করো, পাবলিশড ইন দ্য হিন্দু ডেটেড মে 8, 2025। তাহলে এটা অতীতের একটা ঘটনা, ঘটে যাওয়া ঘটনা, তাহলে পাস্ট টেন্স। তাহলে চলো শুরু করো এবার অ্যান্সার। তাহলে অ্যাজ সাইরেন্স ইকোড অ্যাক্রস দ্য ন্যাশনাল ক্যাপিটাল, এমার্জেন্সি রেসপন্স টিমস স্প্র্যাং, স্প্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে স্প্র্যাং, into action for coordinated mock drills held at 55 locations in Delhi. Held at হয়ে গেল, কারণ পাস্ট টেন্সে ঘটনা ছিল তো আমরা সব পাস্ট ফর্ম ব্যবহার করলাম। নেক্সট, আর্টিকেল অন প্রিপোজিশন কি বলছে দেখো, a significant drop of 3 lakh regular examinees has been recorded in state's class 12 board examination in this year according dash the data shared. আচ্ছা, তোমাদের টেস্ট পেপারে না এখানে দুটো শূন্যস্থান ছিল, এখানে 3টা শূন্যস্থান থাকে আমাদের, তো আমি এটা নিজে থেকে বানিয়ে দিয়েছি। তো অ্যাকর্ডিং এর পরে সবসময় টু ব্যবহার করতে হয়, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মনে রেখে দিও। অ্যাকর্ডিং টু হয় সবসময়, অ্যাকর্ডিং টু মানে অনুসারে বা মতে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডেটা শেয়ার্ড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বাই হবে অ্যান্সার। এবারে চলে এসো 3টি কোশ্চেন এখানে আমাদের গ্রামারের। দ্য ম্যান ওয়াজ শট লাস্ট নাইট, চেঞ্জ দ্য ভয়েস। এই যে তোমাদের আমি একটু আগে বলছিলাম যে এই বাক্যটি কোন টেন্সে আছে। এখন তোমরা যাদের ধারণা যে প্যাসিভ ভয়েস মানে বাই থাকবে, লক্ষ্য করে এখানে বাই আছে নেই, তাহলে তোমরা কিন্তু ঠকে যাবে। আমি তোমাদের কি শিখালাম, যে ভার্ব বি প্লাস ভার্ব 3 থাকলে প্যাসিভ, আর ভার্ব বি প্লাস ভার্ব 3 না থাকলে সেটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে লক্ষ্য করে এখানে দ্য ম্যান ওয়াজ শট, ওয়াজ ভার্ব বি আর শট এখানে ভার্ব 3। বুঝতে পারলাম? আচ্ছা, তোমাদের আবার কারো কারো মনে হতে পারে স্যার শর্ট ভার্ব 3 কি করে বুঝবো? শর্ট তো ভার্ব 2 হয়, শুট শর্ট শর্ট, তাই কি না? তাহলে মনে রাখতে হবে যে সমস্ত ভার্বের সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম এক, ওই সমস্ত ভার্ব যখন একা ব্যবহৃত হয় কোনো হেল্পিং ভার্ব ছাড়া, তখন ওরা ভার্ব 2 হয়। কিন্তু যদি ওদের আগে কোনো হেল্পিং ভার্ব থাকে, সে যে কোনো হেল্পিং ভার্বই থাকুক না কেন, ওটা তখন ভার্ব 3 হয়ে যায়। তাহলে এখানে ওয়াজ শর্ট আছে, যেহেতু ওয়াজ আছে তাহলে শর্ট এখানে ভার্ব 3, আর যেহেতু ভার্ব বি প্লাস ভার্ব 3 আছে এর মানে এটা প্যাসিভ, আমাদের অ্যাক্টিভ করতে হবে। কিন্তু সমস্যা কথায় লক্ষ্য করো, প্রশ্ন দেওয়া বাক্যটি প্যাসিভে আছে কিন্তু কে করেছে বলা নাই। তাহলে আমরা অ্যাক্টিভ যখন করবো আমাকে তো সাবজেক্ট লাগবে, তাহলে আমি সাবজেক্ট কাকে বসাবো? এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রসঙ্গ অনুসারে আমাদের সাবজেক্ট ধরে নিতে হবে। আর যদি এমন কোনো কাজ থাকে, অ্যাকশন থাকে যেটা কে করেছে জানি না, তাহলে সামওয়ান বা সামবডি আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো। উত্তর কি হবে? সামওয়ান শট দ্য ম্যান লাস্ট নাইট, সামওয়ান শট দ্য ম্যান। তাহলে এই যে লক্ষ্য করো, সামওয়ান শট আমরা এখানে ব্যবহার করলাম, এখানেও শট, কিন্তু এই শটটা ভার্ব 2। কেন? কারণ লক্ষ্য করে এর আগে কোনো হেল্পিং ভার্ব নেই,
কিন্তু প্রশ্নে দেওয়া শর্ট ওটা ছিল ভার্ব 3, কারণ ওর আগে ওয়াজ ছিল। আশা করি বুঝে গেছো। নেক্সট, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী পথের ধারে দাঁড়িয়ে গিয়েছিল টু মেক আপ হিজ মাইন্ড, তার মনকে স্থির করতে, অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে। কনভার্ট ইট ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স করতে বলেছে। আর কমপ্লেক্স মানে আমরা একটু আগে আলোচনা করলাম যে একটা ম্যান ক্লজ লাগবে এবং অন্তত পক্ষে একটা সাব ক্লজ লাগবে। সাব ক্লজ মানে নির্ভরশীল বাক্যাংশ, যে বাক্যাংশটি মূল বাক্যাংশের উপর নির্ভর করে থাকবে, মানে যার অর্থ মূল বাক্যাংশ ছাড়া বোঝা যাবে না। যেমন ধরো আমার একটি কলম আছে যেটি হয় নতুন। এখন আমি যদি আমার একটি কলম আছে না বলি, শুধু বলি যেটি হয় নতুন, তাহলে তুমি কি বুঝবে? কিছু বোঝা যাবে না। তাহলে এটা হলো সাব ক্লজ। এর অর্থটা তখনই ক্লিয়ার হবে যখন আমরা এর আগে আর একটা বাক্যের অংশ বলব। তাহলে যেটি হয় নতুন এই অংশটি তখনই মানেটা বোঝা যাচ্ছে, পরিষ্কার হচ্ছে, যখন আমি বলছি আমার একটি কলম আছে। বুঝতে পারলাম? তাহলে আমার একটি কলম আছে, এটা ম্যান ক্লজ, আর যেটি হয় নতুন এটা হলো সাব ক্লজ। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে ম্যান ক্লজ আর সাব ক্লজ লাগবে। তাহলে আমরা কি বলতে পারি উত্তরে? স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী পথের ধারে দাঁড়িয়ে পড়েছিল বা দাঁড়িয়ে গিয়েছিল, সো দ্যাট, যাতে করে, এই যে লিঙ্কার সো দ্যাট, যাতে করে বা যার ফলে, হি কুড মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, সে স্যামুয়েল সম্পর্কে তার মনকে স্থির করতে পারে বা সিদ্ধান্ত নিতে পারে। হয়ে গেল অ্যান্সার। নেক্সট, আই সেড টু মাই ফাদার, আমি আমার বাবাকে বলেছিলাম, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার, তুমি কি আমাদের টিচার সম্পর্কে কিছু লিখেছো? আচ্ছা, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট করতে বলেছি। তাহলে যেহেতু প্রশ্নমূলক, তাহলে আমরা রিপিটিং ভার্ব আস্কড ব্যবহার করব। আই আস্কড মাই ফাদার। আচ্ছা, যেহেতু ইয়েস নো কোশ্চেন, তাহলে ইয়েস নো কোশ্চেনে দুটো লিঙ্কার ব্যবহার করা যায়, ইফ এবং হোয়েদার। তাহলে আমরা কি ইচ্ছা মতো ব্যবহার করতে পারি? হ্যাঁ, ইচ্ছা মতো ব্যবহার করতে পারো, ইফও ব্যবহার করতে পারো, হোয়েদারও ব্যবহার করতে পারো। তবে লক্ষ্য রাখতে হবে, যদি প্রশ্নে অর থাকে, অর, হ্যাঁ অর, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু হোয়েদার ব্যবহার করতে হবে, ইফ নয়। আর যদি অর না থাকে তাহলে যে কোনো একটা ব্যবহার করা যায়। তাহলে আই আস্কড মাই ফাদার ইফ হি হ্যাড রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার। হয়ে গেল অ্যান্সার। রাইট? তাই মনে রাখতে হবে, ডাইরেক্ট স্পিচ যে বাক্যই হোক না কেন, ইনডাইরেক্ট কিন্তু অ্যাসার্টিভ, আর অ্যাসার্টিভ মানে শেষে ফুল স্টপ। চলো ফ্রেজাল ভার্ব লক্ষ্য করো। প্রথমে লিস্ট লক্ষ্য করো। স্ট্যান্ড বাই মানে পাশে দাঁড়ানো, মেক আউট মানে বোঝা, লুক আপ মানে কোনো শব্দকে ডিকশনারিতে খোঁজা, আর গো থ্রু মানে হচ্ছে পড়া। তো চলো এবার প্রথম বাক্য লক্ষ্য করো। আই কুড নট আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, ভার্ব ওয়ান আছে এখানে, কারণ কুড মডাল, আর মডালের পরে ভার্ব ওয়ান বসে, তাহলে এখানে হয়ে যাবে এটা মেক আউট, মেক আউট। আচ্ছা, 2 নম্বর, উই অল শুড সাপোর্ট আওয়ার কান্ট্রি, সাপোর্ট মানে সমর্থন করা বা পাশে দাঁড়ানো, তাহলে স্ট্যান্ড বাই, স্ট্যান্ড বাই। আচ্ছা, আই হ্যাভ সিন, সিন ভার্ব 3, তাহলে এটা হয়ে যাবে লুকড আপ, লুকড আপ মানে কোনো শব্দকে ডিকশনারিতে খুঁজে, আর ইংলিশ হচ্ছে লুকড আপ। চলো এবার নেক্সট, এই অংশটাই তোমাদের মাধ্যমিকের সব থেকে ডেঞ্জার পার্ট বা সব থেকে ডেঞ্জার অংশ, কারণ এখানে 4টা শব্দ সিনোনিম দেওয়া থাকবে। ওর সমার্থক শব্দ আমাদের আনসিন থেকে খুঁজে বের করে লিখতে হবে, এবং প্রতিটি শব্দের মান 2, মানে একটা শব্দ পারলে 2 নম্বর পেয়ে গেলে, আর যদি না পারো তাহলে 2 নম্বর চলে গেল। রাইট? আর ভালো রেজাল্ট করার জন্য 1 নম্বর গুরুত্বপূর্ণ, বুঝতেই পারছো তোমরা। চলো লক্ষ্য করো, প্রথম প্রশ্ন, enduring or facing without showing fear, কি বলেছে ব্র্যাকেটে, আনপ্লেজেন্ট কন্ডিশন অর বিহেভিয়ার, অর্থাৎ ভয় না পেয়ে কঠিন পরিস্থিতি বা আচরণের মোকাবিলা করা, মানে সাহস করে সামলানো। তাহলে ইনডিউরিং, এই শব্দগুলির উত্তর কিভাবে করতে হয় এটারও আমি তোমাদের ট্রিক শিখিয়ে রেখেছি, মনে রাখতে হবে। এখানে শব্দটা যেই ফর্মে থাকবে আমরা আনসিন থেকে ওই ফর্মেরই শব্দ খুঁজে বের করে লিখবো। লক্ষ্য করো, এখানে ইনডিউরিং আইএনজি যুক্ত আছে, তাহলে মোস্ট অফ দ্য কেসেস 99% ক্ষেত্রে আমরা আনসিন থেকে যে শব্দটি খুঁজে বের করে লিখবো সেখানেও আইএনজি যুক্ত থাকবে। এখানে যদি পাস্ট ফর্ম থাকে তাহলে আমাদের আনসিন থেকেও পাস্ট ফর্মের শব্দ খুঁজে বের করে লিখতে হবে। এখানে যদি কোনো ভার্ব ফর্ম থাকে তার সঙ্গে এস যুক্ত থাকে, তাহলে আনসিন থেকেও আমাদের এস যুক্ত ভার্বগুলি খুঁজে বের করে লিখতে হবে। আমি তোমাদের বারবার এই কথাগুলি স্মরণ করিয়ে দিচ্ছি যেন এই শব্দগুলি আনসিন থেকে খুঁজে বের করতে তোমাদের সুবিধা হয়। এগুলো কোনো রুলস নয়, এগুলো হচ্ছে সিম্পল সিম্পল ট্রিক, যে ট্রিকগুলি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এই শব্দ খুঁজে বের করতে সাহায্য করবে। বোঝা গেল? তাহলে লক্ষ্য করো, এর উত্তর আমরা কি লিখবো? 1 নম্বরে ব্রেভিং। আমরা টেক্সটে পেয়েছিলাম ব্রেভিং মানে সাহসের সহিত মোকাবেলা করা। নেক্সট, ফেল টু রেসিস্ট প্রেসার, এই যে লক্ষ্য করো, ফেল টু রেসিস্ট, ফেল কি ভার্ব ওয়ান, তাহলে অবশ্যই আমরা আনসিন থেকে যে শব্দটি খুঁজে বের করে লিখবো সেটাও ভার্ব ওয়ান মানে মূল ভার্ব বা মেন ভার্ব থাকবে। তাহলে ফেল টু রেসিস্ট প্রেসার, টেম্পটেশন অর সাম আদার নেগেটিভ ফোর্সেস, বাংলা চাপ, প্রলোভন বা কোনো নেতিবাচক শক্তির কাছে পরাস্ত হওয়া মানে আত্মসমর্পণ করা। তাহলে আমরা সাকাম একটা শব্দ পেয়েছিলাম, আর তোমাদেরকে আমি আন্ডারলাইন করতে বলেছিলাম। রাইট? এই জন্যই আন্ডারলাইন করতে বলেছিলাম। তাহলে সাকাম উত্তর হবে। নেক্সট, ইনক্রিজিং র্যাপিডলি, দ্রুত বৃদ্ধি পাওয়া, তাহলে লক্ষ্য করো ইনক্রিজিং এই যে আইএনজি যুক্ত আছে, তাহলে অবশ্যই আনসিন থেকে যে শব্দটা আমরা খুঁজে লিখবো তাতেও আইএনজি যুক্ত থাকবে। তাহলে কি হবে? এটা এসকেলেটিং, এসকেলেটিং, লক্ষ্য করো আইএনজি যুক্ত হয়ে গেছে। নেক্সট, আন্ডারটেকিং আ রিস্কি অর ডেয়ারিং সোর্স অফ অ্যাকশন, অর্থাৎ ঝুঁকি নিয়ে কাজ শুরু করা বা সাহস করে বিপজ্জনক পথ পা বাড়ানো। তাহলে এর উত্তর হবে ভেঞ্চারিং। লক্ষ্য করো আন্ডারটেকিং এখানেও আইএনজি যুক্ত আছে, তাহলে আমরা এর উত্তরে লিখবো ভেঞ্চারিং, মানে সাহসের সহিত কোনো কাজ করা।
তাহলে এই ছিল সিনোনিম। চলো এবার আমরা দেখে নিই রাইটিং স্কিল। প্রথমে লক্ষ্য করো রাইটিং স্কিলের প্রশ্ন, এই যে 3টি প্রশ্ন দেওয়া আছে, এখানে আমাদের 3টাই উত্তর করতে হবে, কোনো অপশন দেওয়া থাকবে না, বোঝা গেল? বাকি আমাদের রাইটিং স্কিলের জন্য কোনগুলি গুরুত্বপূর্ণ, কোন কোন রাইটিং স্কিলগুলি দেখে যাব, নোটিশ দেখলে কোন কোন নোটিশগুলি দেখবো, তোমাদের এই রাইটিং স্কিলের সাজেশন নিয়ে আমি ইতিমধ্যে একটি ভিডিও পোস্ট করেছি। আর তোমরা ওই মাধ্যমিক ইংলিশ বা হাই মাদ্রাসা ইংলিশ ওই প্লে লিস্টগুলিতে গিয়ে তোমাদের হাই মাদ্রাসার জন্য আলাদা সাজেশন দিয়েছি, আর হাই স্কুলের জন্য আলাদা সাজেশনের ভিডিও দিয়েছি, তোমরা ওখানে গিয়ে রাইটিং স্কিলের সাজেশনগুলি দেখে নিতে পারো। চলো আমি তোমাদের এখানে প্রশ্নগুলি এক একটু করে দেখাই আর তার উত্তরটাও করে দিই। আমি তোমাদের এখানে উত্তর পড়ে দিব না, উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিও, পরে জুম করে সেই স্ক্রিনশট থেকে খাতায় নোট করে নিও যদি প্রয়োজন মনে করো। রাইট, লক্ষ্য করো প্রথমে রাইট এ লেটার ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100টি শব্দে চিঠি লেখো। আমি তোমাদের এখানে কিন্তু বলে রেখেছি যে 100টি শব্দ কোশ্চেনে বলা থাকে, কিন্তু যদি 100টি শব্দ কেউ লেখে তাহলে তাকে কিন্তু অনেক সময় পুরো নাম্বার দেয় না। তাহলে 100 জায়গায় আমরা 120, 115 এরকম ওয়ার্ড ব্যবহার করতে পারি, অসুবিধা নেই। রাইট, তাহলে বলছে যে 100টি শব্দের মধ্যে একটি চিঠি রাখো টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, শেয়ারিং ইউর ফিলিংস, তোমার অনুভূতি শেয়ার করে বা জানিয়ে, অ্যাবাউট দ্য হ্যারোয়িং এক্সপিরিয়েন্স অফ ওয়ার, যুদ্ধের যে ভয়াবহ অভিজ্ঞতা সেই সম্পর্কে, রিকাউন্টেড বাই ইউর গ্র্যান্ডমাদার, যা তোমার ঠাম্মা তোমার সামনে তুলে ধরেছে বা তোমাকে শুনিয়েছে, অ্যাজ অ্যান আই উইটনেস অ্যান্ড ভিকটিম অফ ইট, যা তিনি নিজে প্রত্যক্ষ করেছিলেন এবং তার ভুক্তভোগী হয়েছিলেন। আমরা অ্যান্সারে কি লিখবো? বাকি পার্সোনাল লেটার কিভাবে লিখতে হয় আমি ইতিমধ্যেই তার ফরম্যাট, পার্সোনাল লেটারের ফরম্যাট, তার স্ট্রাকচার, এই যে উত্তর তোমাদের সামনে, স্ক্রিনশট নিয়ে নাও, পরে যদি ছোট মনে হয় তাহলে জুম করে দেখবে এবং এগুলোকে নোট বানিয়ে নিও। হয়ে গেল। নেক্সট কোশ্চেন 2 নম্বরে বলেছে রাইট এ বায়োগ্রাফি অফ সুনিতা উইলিয়ামস, সুনিতা উইলিয়ামের বায়োগ্রাফি লিখতে বলেছে। এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ, লক্ষ্য করো উত্তর, এই উত্তর তোমাদের সামনে। হয়ে গেল, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, বাকি পরে পড়ে বুঝে নিও, যদি প্রয়োজন হয় তাহলে মুখস্থ করে নিও। এবারে লক্ষ্য করো বলছে সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ এ ক্লাব, ধরে না তুমি একটি ক্লাবের সেক্রেটারি, দ্য ক্লাব হ্যাজ ডিসাইডেড টু অর্গানাইজ এ ফ্রি আই চেক আপ ক্যাম্প। তাহলে লক্ষ্য করো উত্তর এই যে তোমাদের সামনে, এই হচ্ছে তোমাদের নোটিশের উত্তর। এটাও কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবার, আর এবার নোটিশ তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তাহলে শিক্ষার্থী বন্ধু, এই ছিল আমাদের সেট নাম্বার 4 এর প্রশ্ন এবং উত্তর। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে যারা ভিডিওটি এখনো লাইক করনি, লাইক করে দাও, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, তারাও যেন বিষয়টি জানতে পারে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের ক্লাসটি কেমন লাগলো বা পরবর্তীতে তোমরা আরো কি ধরনের ক্লাস চাও। আমি চেষ্টা করব তোমাদের প্রয়োজন অনুসারে ভিডিও বানানোর। একটু সময় দিতে হবে, কারণ তোমরাও জানো যে একটা ভিডিও বানাতে, এডিটিং করতে অনেক সময় লাগে। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। রাইট, তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। টিল দেন বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং ইংলিশ। হ্যাপি লার্নিং।